ওকে, এবার আশা করি ঠিক আছে। ক্লিয়ার দেখতে পাচ্ছ? সাউন্ড ঠিক আছে। এবার একটু ফ্রেন্ডসদেরকে মেনশন করে ফেলো, যা নাকি চলে গেছে একটু আগে, নেটওয়ার্কে একটু ইস্যু হচ্ছিল আর কি। ওকে, আর মাত্র জাস্ট দুইটা লেকচার বাকি, মানে দুইটা ম্যাথ বাকি। ওকে, আর জাস্ট দুইটা ম্যাথ বাকি, এরপরে হচ্ছে লেকচার শেষ হয়ে যাবে। এটা করাবো, তারপরে দুইটা ম্যাথ শেষ। এখন তো শুনতে পাচ্ছ আশা করি, নাকি? ওকে, আমরা কি স্টার্ট করে ফেলবো? ঠিক আছে। হুম, আচ্ছা, ক্লিয়ার। আর কি কেউ আসবে? আসলে চলে আসুক, আমরা হচ্ছে এখনই শুরু করে ফেলবো, কন্টিনিউ করবো আবার। ওকে, হুম, শুরু করে ফেলে গেলে। দেখো, মেন জায়গাটা ছিলাম আর কি, যে আমাদের হচ্ছে গিয়ে একটা সমীকরণ দেওয়া, ওখান থেকে কিছু একটা প্রমাণ করতে বলছে। কি প্রমাণ করতে বলছে? থিটা এর মানটা নির্ণয় করতে বলছে, সমীকরণের সমাধান আর কি। ওটাকে ঘুরে বললো, দেখা দাও থিটা এর মান দেওয়া থাকে। তো এই থিটা এর মান দেখে আমরা বুঝবো যে কোন বইতে আগাতে হবে। প্রথম কথায় আসি, যে আমার যেটা দেওয়া আছে যে সমীকরণ, ওটাকে লিখবো। লিখার পরে আমার মেইন স্টেপ 1 হচ্ছে বাইরের অনুপাতগুলোকে আমি সেম বানাবো। সাইন থাকলে কস, কস থাকলে সাইন, ট্যান থাকলে কট, এরকম আর কি। আচ্ছা, এখন আমার সাইনও আছে, কসও আছে, তাহলে কোনটাকে আমি চেঞ্জ করবো? ব্যাপারটা হচ্ছে, এর আগে আমি দেখবো আমার অ্যান্সারে কি প্লাস মাইনাস আছে কিনা। যদি প্লাস মাইনাস থাকে, কস থেকে সাইন, না থাকলে সাইন থেকে কস। আমার এখানে প্লাস মাইনাস নাই, তাহলে সাইন থেকে কস বানাই ফেলবো। সাইন তো আছে, একটা কস বানাই ফেললাম। কি করতে হয়? প্লাস মাইনাস দিয়ে একটা, সরি, পাই বাই 2 দিয়ে একটা মাইনাস দেওয়া লাগে। যা কিছু আছে ওটাই দিয়ে দিব। সিম্পল হিসাব, ঠিক আছে তো? আচ্ছা, আর একটু মেনশন দিয়ে ফেলো, অনেকে আসবে একটু হচ্ছে বলবে যে শুনি নাই প্রথম কথা, বা কেন কেউ মেনশন দিল না, তারপর হচ্ছে কি নোটিফিকেশন আসে নাই, অনেক কিছু বলবে। তো একটু কাইন্ডলি মেনশন করে ফেলো। যাই হোক, এরপরে আসি। এখন কথা হচ্ছে, সাইন থেকে কস বানাইলাম, কস তো অ্যাজ ইট ইজ সেম। এরপরে আমার কাজ হচ্ছে যে যখন এই কস কস সেম বা দুইটা অনুপাত আমার সেম হয়ে যায়, সেই বাইরের সেম অনুপাতগুলোকে কাটাকাটি করতে পারি আমি। সেক্ষেত্রে আমি দেখবো যে উত্তরে আমার এন আছে কি নাই। যদি উত্তরের মধ্যে এন থাকে, তাহলে আমি সিল দিব। যদি উত্তরে হচ্ছে এন থাকে না, যদি না থাকে, তাহলে সিলটা দিব না। কি কি সিল? সাইনের জন্য এটা, কজের জন্য এটা, ট্যানের জন্য এটা। আচ্ছা, এখন কথা হচ্ছে, আমার উত্তরে তো এন আছে, তাহলে কি করবো? সিলটা দিতে হবে। এখন হিসেব হচ্ছে এরকম, যে আমি কি সিল দিব, কেমনে দিব। ব্যাপার একদম খুবই সিম্পল, স্বাভাবিক, সুন্দর কাজ। সেটা হচ্ছে যে দেখো, আমার এখানে কজ আছে, কজ আছে, কাটাকাটি করে সিল দেওয়া লাগবে। সিল দেওয়ার ক্ষেত্রে একটা সুন্দর ব্যাপার কি, যে যখন নাকি সিলটা দিব, সেটা বড় কোণের সাথে দিব। এখন তুমি আমাকে বলো, এইটা একটা কোণ, এইটা একটা কোণ, চেহারা শুরুতে কোনটা বড়? এইটা বড় নাকি এইটা বড়? তোমার আইডিয়া কি বলে? এইটা দেখতে বড় নাকি এটা দেখতে বড়? বড় কোন কোনটা? এখানে এখানে বড় বলতে তোমার ভ্যালু বড় না, বড় ভ্যালু বোঝাচ্ছে না, দেখতে বড় যেটা, মানে যেখানে বেশি কথাবার্তা লেখা আছে, বেশি সংখ্যা দেওয়া আছে, বেশি ক্রিটিক্যাল যেটা। ওকে, অমনে অমনে বড় আর কি, দেখতে বড় যেটা, ক্রিটিক্যাল দেখতে বেশি। ওইটাকে তুমি করবা কি? তুমি যেটা করবা, যে যেটা নাকি বড় কোণ, যেটা নাকি দেখতে বেশি ক্রিটিক্যাল, ওইটার সাথে সিলটা দিবা। তার মানে দেখো, কথা হচ্ছে যে আমি, আমার কাছে যদি থাকে কস, মনে করো থিটা ইকুয়াল কস আলফা, তাহলে থিটা ইকুয়াল আলফা, এবং এই আলফার সাথে 2n পাই প্লাস মাইনাস আসে। অর্থাৎ যেইটা ডান দিকে, যেই কোণটা ডান দিকে, ওই ডান দিকেটার সাথে 2n পাই প্লাস মাইনাস আসে, বাম দিকেরটার সাথে না। তাইলে ডান দিকেরটার সাথে সিলটা হয় অলওয়েজ। সিলটা, এই যে সিলটা, এইটা অলওয়েজ ডান দিকের সমীকরণের ডান পক্ষের কোণটার সাথে আমরা দিচ্ছি, তাই তো? তাইলে আমি যদি বলি আমার বড় কোণের সাথে সিল দিতে হবে, তাইলে বড় কোণটা কোন পক্ষে থাকতে হবে সমীকরণের? ডান পক্ষে না? তাহলে এটাকে আগে ডান পক্ষে পাঠাই নেই, এটা রাখবো বামে, এইটা রাখবো ডানে। cos π/2 মাইনাস পাই কোসেক থিটা গেল। সুন্দর মতো হইলো এই জিনিসটা। এরপরে আসি, এখন আমি দিব সিল, কার সাথে দিব? এই বড় কোণের সাথে। তাহলে হিসাবটা কি আসবে? একদমই সিম্পল, এত ইকুয়াল টু, মানে π/2 কোসেক থিটা ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস এই বড় কোণটা π/2 মাইনাস পাই কোসেক থিটা। দেখো ঠিক আছে কিনা? ওকে, এরপর আমার কাজ হচ্ছে পাইগুলোকে আমি কেটে দিব। তাহলে কত কত থাকবে? হাফ কোসেক থিটা 2n পাই
প্লাস পাই তো হবে না, 2n প্লাস মাইনাস হাফ মাইনাস কোসেক থিটা। ঠিক আছে, ক্লিয়ার? এইটুকু ক্লিয়ার কিনা তাদের জানা? ওকে, ফাইন। এরপরে আসি, দেখো এখন কথা হচ্ছে যে এই ফরম্যাটে আসলো, যাই আসছে আমার কাছে এমনি কি আসছে এরকম cos থিটা প্লাস মাইনাস sin থিটা ইকুয়াল সি, এই ফরম্যাট কি আসছে? আসে নাই। যদি এইটা আসে তাহলে তো আমি এগুলো করবো, এইগুলো তো আমার আসে নাই। প্লাস মাইনাস তো আছে, আমি একটা একটা করে নিয়ে কাজ করবো এখন সিম্পলি। কারণ কি, এটা তো কোনো কন্ট্রোল নেই একসাথে পাঠাবো। আমি দেখতে পাচ্ছি আমার সাইন আসবে একটা, দুইটা, দুই ধরনের সাইন আসবে, তাইলে প্লাসের জন্য একটা মাইনাসের জন্য একটা নিশ্চয়ই। সেই ক্ষেত্রে আমরা দুইটার জন্য দুইভাবে করবো আর কি। তাহলে কেমনে কি দেখো, কথা হচ্ছে সেই ক্ষেত্রে আমি যেটা করব, নিচে কতটুকু জায়গা আছে, ওকে, আমি এখন প্লাস নিয়ে করব মাইনাস নিয়ে করব, দুইভাবে চলে আসবে অ্যান্সার। এই শুরু করে দেই, যদি আমি এখানে প্লাস নেই, প্লাস নিলে কি হবে জিনিসটা, যে জাস্ট প্লাসটা লিখে বাকি সব মাইনাস গুলো বাদ, তাহলে হাফ কোসেক থিটা ইকুয়াল টু 2n প্লাস হাফ মাইনাস কোসেক থিটা। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমি কোসেক গুলোকে একসাথে করবো, আমার লাগবে হচ্ছে সাইন আনা, এই জন্য কোসেক গুলোকে একসাথে করে পরে উল্টাই দিব আর কি, এটা হচ্ছে আমার মেন টার্গেটটা। তাহলে কোসেক গুলোকে একসাথে করি, কোসেক গুলো একসাথে করলে হাফ কোসেক আর এই মাইনাস উঠিয়ে গেলে প্লাস 1 হয়ে যাবে, তাহলে হাফ প্লাস 1 টা কোসেক থিটা ইকুয়াল টু হচ্ছে 2টা n, তাই তো, প্লাস হাফ আর একটা হাফ থাকবে। আচ্ছা ঠিক, আমি এই মাইনাস কোসেকটাকে বামে নিলে প্লাস কোসেক হয়ে যাবে, ওই প্লাস 1 আর এই আগের হাফ, এটা হাফ প্লাস 1 কোসেক থিটা ইকুয়াল টু 2n প্লাস হাফ। এখন এইখানে যদি হিসাব নিকাশ করি, নিচে 2 উপরে 1 প্লাস 2 কোসেক থিটা, নিচে 2 উপরে হচ্ছে গিয়ে 4n প্লাস 1। এখন দেখো কথা হচ্ছে এই এটা কত, 3/2, ওই পাশে পাঠিয়ে দিব, 3/2 তো আছে, 2 2 কাটা, ওকে 2 2 কাটা, নিচে 2 নিচে 2 কাটা, 2 2 কাটা চলে গেলে 3 cosec theta equal to 4n plus 1, that is ব্র্যাকেট দাও দরকার নেই, cosec theta equal to 4n plus 1 by 3, cosec এ উল্টা দিলে sin theta হয়ে যাবে 3/4n plus 1, এই তো চলে আসছে। দ্যাট ইজ বলা যায় খুব সুন্দর মতোই এখান থেকে যে সাইনটাকে ওই পাশে পাঠিয়ে দিব, therefore sin inverse, sorry, theta equal to sin inverse 3/4n plus 1, এই তো সুন্দর না? আচ্ছা বেটা এখানে লিখতে পছন্দ লাগছে, দাও ফ্রেশ জায়গায় লিখি, theta equal to sin inverse 3/4n plus 1 গেল। এটা হচ্ছে কি প্লাস নিয়ে, ঠিক সেম ওয়েতে মাইনাস নিয়েও তুমি এই কাজটা করতে পারো। মাইনাস নিয়ে করলে কি হবে, জাস্ট এখানে মাইনাসটা দিবা, সিম্পল, বাকিটুকু সেম। তাহলে কত হবে, হাফ cosec theta equal to 2n minus half plus cosec theta, 2n minus half plus cosec theta, বামে নিয়ে গেলেন এই প্লাস 1 হয়ে যাবে মাইনাস 1, মানে হাফ মাইনাস 1 মানে মাইনাস হাফ হবে, তাই তো, মাইনাস হাফ cosec theta equal to 2n minus half, তাহলে নিচে 2 4n minus 1। আচ্ছা আমার এরপরে হচ্ছে কি এই হাফটাকে এই 2 2 কাটা, তাহলে তোমার মাইনাস cosec theta equal to 4n minus 1, মাইনাসটাকে ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে প্লাস হয়ে যাবে, মানে ওটা সরি মাইনাসটাকে ওই পাশে পাঠিয়ে দিলে জিনিসটা এটা উল্টা হয়ে যাবে আর কি, cosec theta equal 1 minus 4n। এরপরে আসি, এরপরে আমার হিসাবটা হচ্ছে যে আমার তো বানানো লাগবে sin ইনভার্স, তাহলে sin বানানো লাগবে, তাহলে sin theta equal 1/1 minus 4n, therefore the value of theta equal to
সাইন ইনভার্স 1/1 - 4n শেষ। দেখো সুন্দর না ম্যাথগুলো? ম্যাথগুলো দেখতে আমার ভালো লাগে কেন জানি, আলাদা একটা কিউটনেস আছে ম্যাথের মধ্যে। বড় কোণ কিভাবে চিনবো যে বললো যে সাইন বড়, হ্যাঁ থ্যাংক ইউ, যা বলেছো। বড় কোণ মানে হচ্ছে সাইন মানে এইটা বড়, কমপ্লেক্স দেখতে হবে, সাইজে বড় থাকবে আর কি। ক্লিয়ার আছো? এটা বলে দিচ্ছি, এটা হচ্ছে কি যে এইচএসসি ইঞ্জিনিয়ারিং আসে এটা। ওকে, কি কমপ্লেক্স রে বাবা। ফুল ক্লিয়ার, ওকে। আর কিছু জলদি জলদি বলো, আমি তোমাদের কমেন্টস করছি একটা একটা করে। আচ্ছা ওকে, এখন আসি এরপরে। এটা গেল, এরপরে আমরা একটা ভালো ম্যাথ করবো। এরপরে ম্যাথটাও সুন্দর। মেইনলি হচ্ছে গিয়ে এই স্টেপ 3টা হচ্ছে তোমার আগের ম্যাথগুলোর জন্য ছিল, যেখানে নাকি জাস্ট পাইগুলো ছিল এবং সাইন কজের জন্য। এই স্টেপ 3 হচ্ছে সাইন কজের ক্ষেত্রে আমাদের প্রযোজ্য হবে। তারপরে তোমার যদি π/2 চলে আসে বা কোসেক টাইপের কিছু চলে আসে, সেসব ক্ষেত্রে আবার তোমার এই ধরনের ফরম্যাট আসে। ওকে, স্টেপ 3তে বেসিক্যালি দেখো কজ আর সাইন আসবে, তো তার মানে কোয়েশ্চেন যদি কজ আর সাইন থাকে ওইসব ক্ষেত্রে প্রযোজ্য হয়। তারপর ধরো এখানে যদি π/2 বা কোসেক থাকে সেসব ক্ষেত্রে একটু ভিন্নতা চলে আসবে। যদি মনে করো তোমার ট্যান থাকে তখন এখানে ভিন্নতা আসবে। ওকে, স্টেপ 3তে সবার জন্য না আর কি, আগের ম্যাথটার জন্য ছিল বেসিক্যালি। ওটা তুমি অবস্থা বুঝে অবস্থা নিবা, যে ধরো এই ম্যাথের মধ্যে এই লাইন পর্যন্ত আসছে, এখন তোমার লাগবে হচ্ছে সাইন ইনভার্স, তাহলে তুমি কোসেকগুলোকে লাস্ট পর্যন্ত অবশিষ্ট রাখবা, শেষে যায় কোসেকটাকে উল্টায় সাইন বানাই দিবা। কোসেক দিয়েই কাজ করবা, শেষে যায় কোসেকটাকে উল্টায় সাইন বানাই দিবা, বাট এরকম আর কি। ওকে, এখন তোমাকে যদি ট্যান দেওয়া হয় সেক্ষেত্রে অনেকটা এরকম আর কি, যে তুমি ট্যানটাকে শেষ পর্যন্ত রাখবা, পরে দেখবা কি করা যায়। আমরা এখন একটা ট্যান দিয়ে দেখবো। আসছে পিক তুলবো, দাঁড়ান কেমনে কেমনে পোজ দিব বলো, এমনি পোজ দিব? ঠিক আছে, ওকে ওকে, এখন যাই মেইন ইসে আসি, যে এটা তো গেল, আর এখন পিক টিক তুলতে হবে না। আচ্ছা ওকে, দেখো 10-এর সি নাম্বার গেল। এখন চলে যাবো আমরা পরের অঙ্কে। ভাই যতটা সহজে করানো যায় আমি করাচ্ছি, এটা আসলে এই জিনিসটা কঠিন, এবং তুমি হচ্ছে গিয়ে স্টেপগুলো ছাড়া আগে দেখবা না কেমন লাগে। আচ্ছা এরপরে আসি আমরা 10-এর ডি নাম্বারটা চলে যাবো বোধহয়, নাকি একটা উদাহরণের অঙ্কে যাবো বইয়ের। সেটা হচ্ছে 10 পাই কট থিটা ইকুয়াল কট পাই ট্যান থিটা। হলে দেখাও যে কি দেখাবো, সেটা হচ্ছে ট্যান থিটা ইকুয়াল 1/4। এই ম্যাথটা ঝামেলা আছে আসলে, আসবে আগেরটা কঠিন ছিল, এটা কঠিন, এটা একটু বুঝতে কঠিন হয়। 2n + 1, তারপর হচ্ছে প্লাস মাইনাস, ওকে, √4n² + 4n, 4n² + 4n -15। এই হলো আমার -15, তারপরে দিল একটা রুট, এখানে ব্র্যাকেট কোন পর্যন্ত 1/4 এর পর্যন্ত, যেখানে যেখানে n belongs to z। কোশ্চেনের মধ্যে এগুলো লেখা থাকবে, এগুলো মানেটা আমি পরে বলবো। এবং n হচ্ছে -2 এর চাইতে ছোট, বা 1 এর চাইতে বড়। আচ্ছা এটা হচ্ছে আমার কোশ্চেন দেখে ভয় লাগে না বলো? কোশ্চেনটা দেখে ভয় লাগে। আচ্ছা ব্যাপার হচ্ছে কি অতটা কঠিন কিছু না, তোমাকে এটা দেওয়া আছে, তোমাকে থিটা বের করতে হবে বা ট্যান থিটা বের করতে হবে। আলটিমেটলি ট্যান ইনভার্স করছি না কি, ইনভার্সটা করা লাগবে না, বাট ট্যান থিটা পর্যন্ত আনতে হবে তোমাকে। আইনি এটা দেখাইতে হবে। এখন কেমনে দেখাবো সেটা হচ্ছে মেইন কথা আমার। তো প্রথমত এই লাইনটা লিখে আমরা কাজ শুরু করবো, একটা একটা করে স্টেপ আগাবো, এই পর্যন্ত যাবো, এরপরে
স্টেপ 3 হচ্ছে তোমার ম্যাথ টু ম্যাথ ভ্যারি করে, ওটা হচ্ছে কীরকম আমার লাগবে ওই অনুসারে আমি কাজটা করবো আর কি, তাই তো। এখন দেখি এইটা নিয়ে আগে আসি। tan পাই cot থিটা ইকুয়াল cot পাই tan থিটা। ওকে, এটা তো হইলো। এখন আমার কাজ হচ্ছে যে tan ইকুয়াল টু cot এরকম কিছু একটা আছে, বাইরের অনুপাতগুলোকে সেম বানাইতে হবে, tan থেকে cot এমনে যাওয়া যায়, পাই বাই 2 মাইনাস করতে হয়, তাহলে tan টাকে cot বানাই দিই। তুমি চাইলে cot টাকেও tan বানাইতে পারতো, সেম ফর্মুলা, cot পাই বাই 2 মাইনাস থিটা, যেটাই আছে ওটাই দিয়ে দেবো, পাই cot থিটা। আচ্ছা, ইকুয়াল টু cot পাই tan থিটা গেল। এখন আমার কাজ হচ্ছে cot cot যে কাটাকাটি করব আমি, আমার তো বাইরের অনুপাতগুলো কাটাকাটি করতে হবে, সেই ক্ষেত্রে আমি আগে দেখব উত্তরে কি n আছে কিনা, n থাকলে সিলটা দিব বড় কোণের সাথে, আদারওয়াইজ দিবই না। আমার উত্তর হচ্ছে কি tan থিটার মান এত, এখানে প্রচুর পরিমাণে n আছে, তার মানে সিলটা দেওয়া লাগবে। এখন কটের জন্য কি সিল, তোমাকে বলেছিলাম যে সাইনের জন্য যা, কোসেকের জন্য তা, কজের জন্য যা, সেকের জন্য তা, টেনের জন্য যেই সিল কটের জন্য সেই সিল। টেনের জন্য সিল হচ্ছে গিয়ে n পাই প্লাস এরপরে যেটা অ্যাঙ্গেল থাকে ওটা, কটের জন্য সেম। তাহলে কি করতে হবে, ওটা বড় কোণের সাথে দিতে হবে, তাহলে বড় কোণটাকে আগে ডান সাইডে পাঠাবো, এরপরে কাজ শুরু করে দেবো। তাহলে বড় কোণ হচ্ছে এটা, তাকে ডান পক্ষে পাঠায় নি, তাহলে এটার সাথে আমার সিলটা বসতে পারবে। তাহলে ছোট কোণটা বামে রাখলাম আর বড় কোণটাকে ডান সাইডে। এখন আমি সিল দিব, কেমনে করতে হয়, কট কট কাটা চলে আসবে হচ্ছে গিয়ে পাই tan থিটা ইকুয়াল টু তোমার হচ্ছে গিয়ে এখান থেকে নতুন একটা ভ্যালু চলে আসবে, লাইক আমি হচ্ছে গিয়ে এই পাই বাই 2 তো থাকবে, মাইনাস পাই কট থিটা, একটা সিল বলবো সেটা হচ্ছে n পাই, তাই তো। তুমি যেখানে লিখবা যেখানে n বিলংস টু z। আচ্ছা, এরপরে আসি, এরপর আমার কাজ হচ্ছে গিয়ে পাই গুলো কেটে ফেলতে হয়, তাহলে এই হয়ে গেল tan থিটা ইকুয়াল টু n, এটা একটা প্লাস দিব ভুলে গেছিলাম, n প্লাস 1/2 মাইনাস cot থিটা। আচ্ছা হইল। এখন হচ্ছে আমার কি লাগবে, tan থিটা বের করা লাগবে না, আমার হচ্ছে tan থিটা বের করা লাগবে। আমার কাছে আছে tan আর cot, তাহলে আমি কি এই cotটাকে cot রাখবো নাকি tan বানাবো, আমার তো লাগবে আলটিমেটলি tan, তাহলে অবশ্যই আমি এটাকে tan বানায় ফেলবো। খুবই ভালো, তাহলে আগে বাম পক্ষে নিয়ে একসাথে করি, এরপরে আমি দেখি কি কাজ করা যায়। আমি অবস্থা বুঝে অবস্থা করবো, এই পর্যন্ত আসলো, এখন আমার দরকার হচ্ছে tan, সবগুলোকে টেনে নিতে হবে। তাহলে তাহলে এই কটটাকে ওদিকে নিয়ে আগে একটু গুছাই আর কি, ইকুয়াল টু সরি প্লাস cot থিটা ইকুয়াল টু n প্লাস হাফ। আচ্ছা, এখন tan থিটা এইটাকে কটকে কেমনে tan বানানো যায়, পাই বাই 2 দিয়ে করবা, দরকার নেই 1 বাই দিয়ে করি, কারণ আমার তো পাই বাই 2 মাইনাস থিটা আসলে আবার ওখানে থিটা ঝামেলা হয়ে যায়, আর দুইটা tan যোগ করে তুমি খুব লাভ পাবা না। সেই ক্ষেত্রে আমি চাচ্ছি আবার দেখো এখানে রুট আছে, তার মানে যে প্লাস মাইনাস রুট, তার মানে মনে আছে সূত্র একটা ছিল যে x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস বি এর স্কয়ার, ওই যে ওই ফর্মুলাটা যে প্লাস মাইনাস রুট সামথিং প্লাস মাইনাস রুট, এই যে দেখো সামথিং প্লাস মাইনাস রুট, ওই ফর্মেটে যাচ্ছে, মানে স্কয়ার লাগবে আমার। ওকে, tan থিটা একটু দেখো, তাহলে দেখলেই এমনি বুঝবা এটা, 1 বাই tan থিটা ইকুয়াল এখানে হচ্ছে গিয়ে n প্লাস রসও করি আমি 2n প্লাস 1 গেল। এই পর্যন্ত বুঝো নাই কে কে, তোমাকে বলবো জানাও এই পর্যন্ত বুঝতে কারো প্রবলেম আছে কিনা, এই পর্যন্ত বুঝতে কারো প্রবলেম আছে কিনা। আমি নর্মাল নিয়মে এটার থেকে এটা বানালাম, কাটাকাটি করলাম, n পাই আনলাম, সবই বুঝছি, এই লাইনে আসলো পাইগুলো কাটার পরে। এখন আমার প্রশ্ন দেওয়া হচ্ছে tan থিটা, এখানে একটা tan একটা cot আছে, আমি করলাম কি cotটাকেও ওই পাশে পাঠিয়ে দিলাম, মানে গুছাইলাম আর কি, অনুপাতগুলো এক পাশে আর ধ্রুব সংখ্যাগুলো আরেক পাশে রাখলাম। আমার তো লাগবে tan, তাইলে আমি করব কি একটা tan একটা cot না রেখে দুইটাকেই tan বানিয়ে দিলাম। এখন আমি করব হচ্ছে কি লসাগু করে কাজে লাগাবো। ওকে, দেখো বুঝছো কিনা নাকি আরেকবার বলতে হবে, আরেকবার বলি, সেম আগের মতো অনুপাতগুলোকে সমান বানাইলাম,
এখন আমার উচ্চ অনুপাত কাটাকাটি করা লাগবে, আমি সিল দিব কিনা দেখলাম, এন আছে, তাহলে সিল দিতে হবে। সিল কার সাথে দেবো? বড় কোণের সাথে। তাহলে বড় কোণটাকে ডান পাশে আনলাম, কারণ ডান পাশে যাই থাকবে ওর সাথে সিল বসবে, তাই তো? তাহলে আমার বড় কোণ তো এটা, জটিল দেখতে বড় আর কি, দেখতে বড়। তাহলে এটাকে ডান পাশে আনলাম, আমি ডান পাশে আনার পরে আমি এখানে সিলটা সুন্দর মতো বসাই দিতে পারলাম। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এবার আমি কি করবো? এবার আমি পাইগুলা কেটে ফেললাম, এইটা আসলো। আমার লাগবে হচ্ছে একটা অনুপাত, ট্যান থিটা লাগবে। তাহলে সবগুলো অনুপাতকে বাম পক্ষে, আর এই যে এন ধ্রুবক টুবক যা আছে ডান পক্ষে, আমার লাগবে হচ্ছে অনলি ট্যান থিটা, নট কট থিটা। তাহলে কট থিটা কি কট থিটা লাগবো না, 1/tan করে দিলাম। এখন শুধুমাত্র ট্যান আর ট্যান আছে। ক্লিয়ার? এটুকু তো ক্লিয়ার। এখন কথা হচ্ছে তাহলে এবার আমি কি করবো? সুন্দর মতো লসাগু করতে থাকবো, সিম্পল হিসাব। তাহলে লসাগু করলে কি হয় জিনিসটা? এই দুটোকে লসাগু করলে নিচে ট্যান থিটা, উপরে tan স্কয়ার প্লাস 1, আর এখানে 12 প্লাস 1/2। এটুকু তো বুঝছো? এই 2 এইদিকে, এই tan থিটা ওইদিকে। এইদিকে, তাহলে 2 tan স্কয়ার থিটা প্লাস 2, আর এই ট্যানটা ওইদিকে, তাহলে সবগুলোকে বাম পক্ষে আনবো। 2 tan স্কয়ার থিটা বামে নিলে মাইনাস 2n প্লাস 1 tan থিটা এই প্লাস 2 ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমার এই জিনিস আসলো। এখন আমার কি দরকার? আমার দরকার tan থিটার ভ্যালু। tan থিটার ভ্যালু তুমি যদি ছোটবেলায় সূত্র করে আসছো না, যে যদি তোমার কাছে থাকে এরকম ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0, আমার x এর মানটা হয় মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2a। ওই ফর্মুলা আমরা এখানে অ্যাপ্লাই করে দিব। আমরা সিম্পলি এখানে ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিচ্ছি। তাহলে কি হবে? এখানে অ্যাপ্লাই করতে গেলে আমার এখানে x এর ভ্যালু কত? tan না, মানে tan স্কয়ার tan 9, মানে যে x এর মতো tan কাজ করছে, আমার লাগবে tan এর ভ্যালু। আমি x এর মান এমনি নির্ণয় করতে, আমার লাগবে এখন tan, তাহলে tan এর মান এমনি নির্ণয় করব। তাহলে আমার এই জিনিসটা হচ্ছে কি a, এই পুরো জিনিসটা হচ্ছে কি b, এটা হচ্ছে a, আর এইটুকু হচ্ছে কি আমার c। এখন দেখো তাহলে আমার tan থিটার ভ্যালুটা কত? tan থিটার ভ্যালুটা দাঁড়াবে এরকম যে একটা ভগ্নাংশ, উপরে হবে হচ্ছে মাইনাস বি, উপরে মাইনাস বি। তাহলে মাইনাস বি মানে কত? আমি এটা হচ্ছে একটু ফাঁকা জায়গায় লিখলে মনে হয় বেটার হয়। এখানে মোটামুটি একটুখানি ফাঁকা আছে, বা একটু সময় দাও আমাকে। tan থিটা ইকুয়াল টু এই তো, হ্যাঁ ভগ্নাংশ দিলাম, যেহেতু বড়, তুমি দেখে বুঝতে পারছো বড় জিনিসটা, তাই বড় জায়গা লাগবে। ওকে, ফার্স্টে মাইনাস বি, বি কত? এটা মাইনাস বি করলে মাইনাস চিহ্নটা উঠে যাবে। তাহলে 2n প্লাস 1 মাইনাস বি, তারপরে প্লাস মাইনাস রুট ওভার, তো প্লাস মাইনাস রুট ওভার পরে দিই, তাহলে কম লাগবে। বি স্কয়ার মাইনাস, তাহলে এটাকে স্কয়ার করতে হবে, মাইনাস 6 স্কয়ার করলেও মাইনাস চলে যাবে। তাহলে 2n প্লাস 1 স্কয়ার মাইনাস 4ac, 4 এর ভ্যালু হচ্ছে 2, c এর ভ্যালু হচ্ছে 2, তারপর ওটার উপরে রুট দিতে হবে, এই দিলাম আমি রুট বাই 2a। 2 ইনটু a কত? 2, আরেকটা 2। আলটিমেট আমার অ্যানসার কত আসে? তাহলে দেখো 2n প্লাস 1 প্লাস মাইনাস 2n প্লাস 1 হোল স্কয়ার করলে কত আসবে? 4n স্কয়ার, মানে যে 2n কে হোল স্কয়ার, তারপর হচ্ছে কি প্লাস 2 ইনটু এই দুটোর গুণফল, তার মানে আবার 2n প্লাস একটা থাকবে 1 এর স্কয়ার, মানে 1 মাইনাস 4 দুগুণা 8 দুগুণা 16 মাইনাস 16 এর রুট ডিভাইডেড বাই 2 দুগুণ 4। আচ্ছা, এখন কথা হচ্ছে 2n প্লাস 1 প্লাস মাইনাস 4n স্কয়ার 2 দুগুণা 4n 1 বিয়োগ 16 মানে মাইনাস 15 এর রুট ডিভাইডেড বাই তোমার হচ্ছে কি 4। এইবার দেখো এই যে 4টাকে আমি একসাথে বামে লিখে ফেলতে পারি, এটা একটু বসে দিই, সূত্র তো বুঝছো। তাহলে tan থিটার ভ্যালুটা এত বড়, বা বলা যায় যে tan থিটার মানে এই 4টাকে আমি বামে 1/4 আকারে লিখবো, সুন্দর মতো ফ্রেশ করে আর কি। কারণ একা ছোট্ট একটা 4 নিচে দাঁড়ায় আছে, লাভ নেই, ওকে সরাই দিলাম ধাক্কা দিয়ে, বসতে দাও আমাদের এরকম। এখন কত আসবে? ছোট বাচ্চার সাথে খালি দুষ্টামি করে। দেখো এটা আসলে এরপর হচ্ছে কি তোমার 4n স্কয়ার প্লাস 4n মাইনাস 15, এই দিলাম প্লাস মাইনাস, এই হচ্ছে আমার রুট, এটা হচ্ছে অ্যানসার। ওকে, এখন কথা হচ্ছে ভাইয়া এটা তো অ্যানসার পাইলাম, বাট এই জিনিসগুলো মানেটা কি?
এই জিনিসগুলোর মানে হচ্ছে যখন নাকি n এর মান এটা তোমাকে অঙ্কে অ্যান্সার করা লাগবে না, বাট আমি তোমাকে বোঝার জন্য বলে দিচ্ছি, এটা ফিল করার জন্য, যে যখন নাকি n এর মান এত বা এতর মধ্যে এই রেঞ্জে থাকবে তখন হচ্ছে ভিতরে কোনো নেগেটিভ আসবে না, মানে জিনিসটা সত্য হবে আর কি, বুঝছো? যেহেতু n হচ্ছে এবং তোমার হোল নাম্বার বা পূর্ণ সংখ্যা, সেই ক্ষেত্রে তখন নাকি n এর মান -2 চাইতে কম এবং 1 এর চাইতে বেশি ওইসব রেঞ্জে থাকলে রুটের ভিতরে মাইনাস আসে না, এইটার মধ্যে ক্যালকুলেশন করলে মাইনাস আসবে না আর কি, ওইসব কারণে এটা দেওয়া। এই আর এটা হচ্ছে অ্যান্সার, তুমি লিখে দিবে প্রুফড বা শোড। দেখো পারবা কিনা, অঙ্কগুলো একটু ফ্রেশ করে জানতে হবে, বুঝছো? এই চ্যাপ্টারের জন্য আর একটা লেকচারও লাগবে না, আর জাস্ট একটা ম্যাথ বাকি, এই চ্যাপ্টার শেষ, 7B শেষ, 7B শেষ হইলো এখন, 7A এর একটা ম্যাথ বাদ পড়ে গিয়েছিল, বাট ওটা খুব বেশি ইম্পর্টেন্ট, ওটা তোমাকে আমি করাই দিব এখন, তারপর আমাদের ক্লাস আজকে শেষ হয়ে যাবে, বুঝছো? ওকে, হ্যাঁ, এরপরে আসি, এটা গেল। এখন আমরা জাস্ট একটা ম্যাথ করব, খুব বড় ম্যাথ না, বাট দামি ম্যাথ। এটা হচ্ছে এটা 7B আমাদের এখন শেষ হলো, 7B আমাদের শেষ। এরপরে হচ্ছে স্থিতিবিদ্যা, স্ট্যাটিক্স, আবার শুরু করব শুরু থেকে। সবাই হচ্ছে আগে কি পড়েছো ওটা ভুলে যাও, আমার লেকচার আগের থেকে ভুলে যাও, বলা যায় আগের লেকচার অনেকখানি থাকবে, স্বাভাবিক ব্যাপার, আমি যেহেতু দিচ্ছি, মানে ওটা তোমাদের রিভিশন টাইপের বলা যায়, বাট রিভিশন মানে ছোট করে পড়াবো না, ওটা আরো ডাবল করে পড়াবো আর কি, বুঝছো? ওটাকে আরো অনেক ডিটেলস দিব, বা হচ্ছে কি ইনশাল্লাহ আর কি, যদি হয় সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আরো ডিটেলস দিব, আরো কি কি কোয়েশ্চেন আসতে পারে ওটার মধ্যে থেকে, অবজেক্টিভ কেমন থাকলে কি সলভ করবা, আরো নানান পরিমাণে ম্যাথ বেশি বেশি করে তোমাকে দিয়ে, যাতে করে তোমার হচ্ছে কি ভর্তি পরীক্ষার মতো মোটামুটি ভালোই কভার হয়ে যায়। আচ্ছা, এখন দেখো এটা হচ্ছে আমাদের গেল 7B শেষ হইলো, 7A এর একটা পার্ট করব, আমরা পড়ছিলাম 7B এর সমীকরণের সমাধান, আমাদের 7B আলোর মতো এখন শেষ, 7A এর একটা জাস্ট ম্যাথ করে আমাদের কাজ শেষ হয়ে যাবে। বুঝে দিলাম, এত বড় ম্যাথ লাগে না আসলে। বোর্ড বুঝতে আমার মজা আছে, ছোটবেলায় আমি যখন 1-2 পড়তাম, টিচাররা এরকম হোয়াইট বোর্ডে লিখতো, আমি আবার আঙুল এরকম করে বুঝতাম, এখন ওগুলো মনে পড়ে ছোটবেলায় আমি কত কি করতাম এটা নিয়ে। এই অধ্যায়ের উপর এক্সাম, এই অধ্যায়ে এমনি না লেকচার করে এক্সাম নেবো, আমি মাঝখান দিয়ে খুব বেশি ছিলাম, এই জন্য হচ্ছে কি নিতে পারি নাই, আমি এখন আবার দিব একটা করে লেকচারের উপর আগে পরীক্ষা দিবা, এমনি এমনি তোমাকে আমি ছেড়ে দিব, এমনি এমনি তোমাদেরকে ছাড়বো না, আমি কষ্ট করে পড়িয়েছি, তার মানে তোমাদেরকে কষ্ট করে হলেও পড়তে হবে, অ্যান্ড পড়াগুলো শেষ করে পরীক্ষাগুলো দিতে হবে, পরীক্ষা না দিলে তুমি বুঝতেই পারবো না তুমি আসলে কটুক পারো আর কটুক পারো না, বুঝছো? পরীক্ষা তোমাকে দেওয়া লাগবে, এখন সেটা যেমনি হোক না কেন, আমি জানি তোমরা অনেকেই কম পরীক্ষা দাও আর কি, অনেক কম পরীক্ষা দাও, স্টুডেন্ট যত আছে এর হচ্ছে গিয়ে অর্ধেক পরীক্ষা দাও, এরকম আর কি বলা যায়, সত্যি কথা বলতে, কারণ পরীক্ষা সবাই ভয় পায়, ওই জন্যই কিন্তু পরীক্ষাগুলো নেওয়া, তো একটু খেয়াল রাখিও আর কি। আচ্ছা, আমরা এখন একদম 7A এর একটা টপিক ছিল, সেটা হচ্ছে সাম অফ ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন। 7A এর একটা টপিক, অনেকে বুঝবে না ওই জন্য আবার লিখে দিচ্ছি, টপিক অফ 7A, সাম অফ ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশন। এটার মধ্যে টাইপ 5 ছিল অ্যাডিশন অফ কোসাইন, এর একটা টপিক ছিল যে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের যোগফল, ওইখানে টাইপ 5 ছিল অ্যাডিশন অফ কোসাইন, ওই টাইপের মধ্যে তুমি জোড়া দেবা জিনিসটাকে, নতুন একটা পেজ নিবা, পেজের মধ্যে ম্যাথটা লিখবা ফ্রেশ করে, ওটাকে আঠা দিয়ে ওখানে লাগায় রাখবা, বুঝছো? টাইপ 5 এর ওখানে লাগায় দিবা, আঠা দিয়ে লাগাবা, যাতে এলোমেলো না হয়, জিনিসটা গুছায় রাখতে হবে, বুঝছো? গুছায় রাখবা, ওইখানে আঠা দিয়ে এটা লাগায় রাখবা, টাইপ 5, সেটা হচ্ছে অ্যাডিশন অফ কোসাইন, কোসাইনের যোগফল মানে কজের যোগফল, বুঝছো? এই ম্যাথটা করা লাগবে, দেখা যায় না ক্লিয়ারলি? ওকে ফাইন। এইবার আসি কি সেই ম্যাথ, সেটা হচ্ছে যে এতদিন পরে ভাইয়া মনে করো না জানে কি ম্যাথ, আসলে না জানে কি ম্যাথ, ভালো ম্যাথ আর কি,
খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, আদারওয়াইজ আমি এটা করাই দিতাম না এখন, বাট আসলেই ভালো। আমি এবং চাই সবগুলো করাইতে পারে। আমার বোর্ডে করা অঙ্ক থেকে যদি প্রশ্ন আসতে হয় এই ম্যাথটা করা লাগবে তোমার। ঠিক হলে দেখাও যে x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস 2xy cos থিটা ab বাই cos থিটা বাই হচ্ছে আমার ab প্লাস y স্কয়ার বাই b স্কয়ার টু sin থিটা। দেখে ভয় লাগে না বলো? দেখে ভয় লাগে? সেটা হচ্ছে যে একটু তো বুঝছো। এখন কথা হচ্ছে এই ম্যাথ কেমনে করে। প্রথম কথা, আমাকে দুইটা cos ইনভার্সের যোগফল দেওয়া থিটা, এটা নিয়ে কাজ শুরু করে তুমি নিজেও বুঝে আসলে যে একটা সমীকরণ দেওয়া বলো দেখায় দাও এটা, তারপর ওটা দিয়ে স্টার্ট করবো, এখানে এসে শেষ করবো, তাই তো? এখন কথা হচ্ছে এটা দিয়ে স্টার্ট করবো, বুঝলাম, তাহলে আগে স্টার্টিংটা লিখি। দেয়া আছে বা এখানে cos ইনভার্স x বাই a প্লাস cos ইনভার্স y বাই b ইকুয়াল হলো থিটা গেল। এরপর আমার হিসাব হচ্ছে এমন যে দুইটা cos ইনভার্সের যোগ তো এখানে দেওয়া। এখন আমি করব কি, আমি তো জানি দুইটা cos ইনভার্সের কেমনে যোগ করতে হয়, ফর্মুলা শিখে আসছিলাম, আমি মনে করে দিচ্ছি, ভুলে গেল সমস্যা নেই। এই হলো y ইকুয়াল টু cos ইনভার্স xy যোগ না 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 সেটা ওটা দাও, 2 sin sin ওকে cos cos বিয়োগ বিয়োগ 1 মাইনাস x স্কয়ার এর রুট 1 মাইনাস y স্কয়ার এর রুট। দেখো মনে পড়ে কিনা, মনে পড়ে? ওকে, বিয়োগটা কেন দিলাম তোমরা জানো যে cos এর ক্ষেত্রে জিনিসটা উল্টা হয়, চিহ্ন এখানে যা থাকে ওখানে তার উল্টা থাকবে, ওই জন্য কি বিয়োগ। আচ্ছা এরপরে আসি, তাহলে দুইটা cosকে আমরা যোগ করতে হবে, ভিতরে যা কিছু থাকে ওদেরকে গুণ দিব, বিয়োগ দিয়ে পিথাগোরাস 1 থেকে করব আর কি। আচ্ছা তাহলে শুরু করি আগে। cos ইনভার্স দিলাম, আমার এখানে ভিতরে কে কে আছে, অনুপাত কে, দেখো যে x আর y, এখানে অনুপাত কে কে, এটা আর এটা, তাহলে এই দুটোকে নিয়ে কাজ করব, ওইভাবেই আগে গুণ দিব। তাহলে দিলাম x বাই a গুণ y বাই b দিলাম গুণ, মাইনাস দিলাম, এরপরে 1 মাইনাস প্রথমটা স্কয়ার ইনটু 1 মাইনাস দ্বিতীয়টা স্কয়ার রুট, তাহলে 1 মাইনাস প্রথমটা স্কয়ার করলে কত আসবে, x স্কয়ার বাই a স্কয়ার এর রুট ইনটু 1 মাইনাস দ্বিতীয়টা স্কয়ার 1 মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার এর রুট, তাই তো? এই হচ্ছে আমার এটা কাজ, ইকুয়াল টু থিটা। এটুক তো পারো। আচ্ছা এখন তুমি আসো কোয়েশ্চেনের মধ্যে। কোয়েশ্চেনের মধ্যে কি আছে তুমি বলো, মানে এই ধরনের যে কোনো, তুমি যখন নাকি ত্রিকোণমিতির দিকে তাকাবা, ত্রিকোণমিতির ম্যাথের তুমি ম্যাথ করবা, তখন তোমার হচ্ছে কি সব কিছুই যা প্রমাণ করতে দিয়েছে ওটা দেখে দেখে কাজটা করতে হবে। তোমাকে প্রমাণ করতে দিয়েছে এটা, যেটা বের করতে হবে, যেটা অ্যান্সার তোমাকে অলওয়েজ দেওয়া থাকে, কিন্তু যাতে করে তোমার ম্যাথটা করতে ইজি হয়। আসলেই ম্যাথ কথা বলে, প্রশ্নই তোমাকে উত্তরের দিকে নিয়ে যাবে, মেইন কথা হচ্ছে এটাই। ম্যাথ তোমাকে কথা বলে বলে তোমাকে বলে দিবে তুমি এটা করো ওইটা করো এরকম। তুমি এবার ম্যাথটার দিকে তাকাও, কোথাও কোনো ইনভার্স আছে যে নাকি তোমার আনতে হবে, অ্যান্সারটার দিকে তাকাও, কোথাও কোনো ইনভার্স আছে নাই, কিন্তু আছে কে, cos থিটা sin থিটা, কোনো কিন্তু ইনভার্স নাই, কোনো বিপরীত ত্রিকোণমিতিক কোনো কিছু নাই এখানে অ্যান্সারের মধ্যে। অ্যান্সার দিলে বিপরীত জিনিসপাতি রাখা যাবে না, সোজা করতে হবে। কিরকম আছে, হয় cos অথবা sin। এখন তুমি দেখো এইখানে থিটা একা বসে আছে, এখানে হচ্ছে cos ইনভার্স, তুমি সুন্দর মতো এটাকে এই পাশে নিয়ে যেতে পারো না, তাহলে cos থিটা হয়ে যায়, সিম্পল হিসাব। একটা মিললো, sin থিটা মিলে নাই, পরে মিলাবো, আমার একবার অ্যান্সার তো আনতে বলে নাই, আমি একটা একটা করে রাখবো, বাট আমার cos থিটা তো হয়, তাহলে সুন্দর মতো cos ইনভার্সকে ওইদিকে নিব। কেন? কারণ আমি দেখতেই পাচ্ছি অ্যান্সারে কোনো ইনভার্স নাই। ওকে, কোয়েশ্চেন দেখে বা অ্যান্সার দেখে বুঝে বুঝে করতে হবে। তাহলে এখানে আমার কোনো হচ্ছে ই নাই, যেহেতু তোমার ইনভার্স কিছু নাই, তাহলে এই ইনভার্সটা রাখা যাবে না। তাহলে আগে আমি সরাই দিলে এটাকে এখানে গেলে তোমার cos থিটা হবে। আগে এটা একটু ক্যালকুলেশন করে ফেলি, x y বাই a b মাইনাস, এটা যেমনি আছে ওমনি রাখলাম আমি, 1 মাইনাস, ভাই বুঝিও এই ম্যাথ তুমি এখন হাত দিয়ে আমার সাথে তোলার চাইতে আমার কথাগুলো বুঝো, তুমি দেখবা বেটার ফিল পাচ্ছ।
ত্রিকোণমিতি সবাই খালি বলে মুখস্থ করতে হবে, কিসের মুখস্থ করতে হবে? কিছু মুখস্থ করা লাগে না, এটা বুঝে বুঝে করা যায়, এগুলো সব বুঝে বুঝে করা যায়। পরীক্ষা হলে বসে বসে তুমি বুঝে বুঝে সব করে ফেলতে পারবা, খালি আমার কথাগুলো শোনো। cos ইনভার্স হয়ে গেলে cos থিটা, আসলেই মুখস্থ করা লাগবে না। দেখো এখন এটা আসলো, এখন আমার হিসাব হচ্ছে আমি আবার তাকাবো উত্তরের দিকে, আমি সব উত্তর দেখে দেখে কাজ করে ফেলতে পারি। ওকে, আমি উত্তরের দিকে তাকাচ্ছি, উত্তরের দিকে তাকায় আমি দেখি যে আমার তো এখানে এক্স স্কোয়ার, এ স্কোয়ার, ওয়াই স্কোয়ার, বি স্কোয়ার এগুলো আছে। হ্যাঁ এক্স ওয়াই আছে, বাট স্কোয়ারও আছে, মানে এক্স ওয়াই ফ্রি তো আছে, ওকে, বাট স্কোয়ারও আছে, এই যে এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার, স্কোয়ার করে করে আছে। তাহলে প্রথম কথা আমি এটা বুঝতে পারছি যে আমার এখানে স্কোয়ার লাগবে, এক্স স্কোয়ার, এ স্কোয়ার এরকম লাগবে। কথা হচ্ছে ভাই স্কোয়ার তো এই যে আছে স্কোয়ার, তাহলে কি এটা বোঝাচ্ছে? একটু খেয়াল করি, এখানে স্কোয়ার থাকলেও উপরে আবার রুট আছে, রুট, তাহলে এই রুটটা তো আমার এনিহাও সরানো লাগবে, কারণ এখানে তো কোথাও রুট নাই। খুব ভালো করে খেয়াল করো আমার কথাগুলো, যে আমি আগে উত্তরের দিকে তাকায় দেখলাম আমার কাছে স্কোয়ার স্কোয়ার আছে। আমি এবার আমার যে লাইনটা আছে আমি প্রত্যেক লাইনেই বসে বসে উত্তরের দিকে তাকাবো, তাকা দেখবো কি করতে হয়। এই লাইনের মধ্যে আমি দেখলাম যে এই লাইনের সাথে উত্তরের মিল হচ্ছে, উত্তরের মধ্যে স্কোয়ার স্কোয়ার এগুলো আছে, এই লাইনের মধ্যেও আছে, বাট এই লাইনের মধ্যে যেগুলো স্কোয়ার আছে ওগুলোর উপরে রুট করে করে দেওয়া, বাট উত্তরে নাই। তাহলে আমার এনিহাও এখানকার রুটগুলো সরাই ফেলতে হবে, কারণ উত্তরে কিন্তু স্কোয়ারের উপরে কোনো রুট নাই। তাহলে রুট কেমনে সরাইতে হয়? রুট সরানোর জন্য বর্গ করতে হয়। কথা হচ্ছে আমি কেমনে বর্গ করলে এই রুটগুলো ভালো করে সরবে। আমি যদি এখন এইটা ধরে বর্গ করে দিলাম মনে করো, কথা খুব ভালো করে খাতা কলম রাখো, এখন আমার দিকে দেখো, এই বোর্ডের দিকে দেখো, অঙ্কটা দেখো, ভালো করে ফিল করো জিনিসটা, যে আমি হচ্ছে কি এই রুটগুলোকে উঠাইতে চাচ্ছি, বুঝছো? আমি চাচ্ছি এই রুটগুলোকে উঠায় ফেলতে। রুটগুলোকে উঠায় ফেলার জন্য বর্গ করতে হবে। বর্গ করার জন্য আমি কোন জায়গায় রেখা বর্গ করব? মনে করো আমার কাছে আছে a প্লাস বি ইকুয়াল টু সি, এই অবস্থায় রেখা বর্গ করলে আমি এক জিনিস পাবো। এইটাকে যদি আমি a মাইনাস সি ইকুয়াল টু মাইনাস বি বানাই বর্গ করি, আরেক জিনিস পাবো, ভিন্ন ভিন্ন জিনিস আসবে। এখন আমি কাকে বর্গ করব, কাকে কি রাখবো? মনে করো আমি যদি এই অবস্থায় বর্গ করি, তাহলে দেখো অ্যান্সারটা কত আসে। যদি এমনি রাখি, এগুলো তো আমি পারি, দেখাই না তোমাকে, দেখো হিসাবটা বুঝিও। আমি দেখবো যে আমার বর্গ করতে হবে, আমি বুঝলাম, কিন্তু আমি কাকে কোন জায়গায় রেখে বর্গ করবো সেটা আমার মেইন ঝামেলা। এটাই মানুষজন বুঝে না এবং এই লাইনের পরে আটকে যায়। এই লাইন পর্যন্ত মোটামুটি যারা নাকি মোটামুটি ভালো স্টুডেন্ট, যারা মানে অঙ্ক করে আসে না কিন্তু ভালো স্টুডেন্ট, ওরা এই লাইন পর্যন্ত আসতে পারে। এটা করে এটা করে এটা করে এটা করে এই লাইন পর্যন্ত বুঝে, এরপরে হচ্ছে বর্গ ডকার এলোমেলো, তারপর আর কিচ্ছু মিলে না অঙ্ক। তারপরে হচ্ছে সারাদিন মানে এক অঙ্ক নিয়ে কেমন 2 ঘন্টা পার করে দেয় বা অনেক সময় নষ্ট করে দেয় এক অঙ্ক নিয়ে। এখন আসে তোমাকে এটা বুঝাই যে বর্গ কাকে নিয়ে করবা। তুমি দেখো বর্গ করার সময় দেখলা যে বর্গ করার সময় স্কোয়ার তো হয় ঠিক আছে, একটা রাশি থাকে যেখানে কোনো স্কোয়ার হয় না, উল্টারও ওই দুইটার গুণফল হয়ে যায়। যেমন নাকি এ আর বি কে বর্গ করলে 2ab, ঠিক সেম ওয়েতে আমি স্কোয়ার করছি, স্কোয়ার দেখো এই দুইটা সমীকরণ সেম, অ্যানসারের মধ্যে স্কোয়ারগুলা a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার, a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার এটাও সেম। ডিফারেন্সটা কই? দেখো তুমি এইটা এটা সেম, অ্যানসারের মধ্যে স্কোয়ার পার্টগুলো সেম, ডিফারেন্সটা হচ্ছে কি এই 2ab 2ac এই সব জায়গাতে, এগুলো হচ্ছে ডিফারেন্স। ডিফারেন্সটা কোন জায়গায় পাওয়া যায়? যে গুণফলের ক্ষেত্রে ডিফারেন্স আসে। আমি জায়গা কোন জায়গায় নিচ্ছি এটার উপরে ডিফারেন্সটা মেইন আসে, স্কোয়ারে না, বরঞ্চ কার সাথে কার গুণ হবে ওটার উপরে। আমি আরেকবার বলছি যে তুমি একটা সমীকরণকে যখন নাকি হোল স্কোয়ার করবা, স্কোয়ার রাশিগুলোর মধ্যে কোনো ডিফারেন্স নেই, তুমি যেমনি নাও না কেন a প্লাস বি ইকুয়াল টু সি দিয়ে করলে a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার পাবা। যদি এটাকে জায়গা চেঞ্জ করে দাও, মনে করো সি আর বি এর জায়গা চেঞ্জ করে দিলা, তারপর তুমি ওই a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারই পাবা। বাট মেইন যে ঝামেলাটা হয়, যে চেঞ্জটা আসে সেটা হচ্ছে গিয়ে গুণফলটার মধ্যে 2ab এখানে আর এখানে পাও তুমি 2ac, এইটা হচ্ছে আমার মেইন ডিফারেন্স। ওকে, এখন দেখো তুমি তখনই 2ab পাও যখন নাকি a আর b একসাথে থাকে, তখনই তুমি 2ac পাও যখন নাকি a আর c একসাথে থাকে। এখন আমি দেখবো যে আমার এখানে গুণফল কে আছে, আমি ওই গুণফল দেখে বুঝবো আমাকে কার সাথে কাকে রাখতে হবে। কথা বুঝছো? অঙ্ক তোমাকে উত্তর বলে দিবে, অঙ্কের প্রশ্ন তোমাকে উত্তর বলে দিবে, সব তুমি এমনি বুঝবা কি করতে হবে। দেখো আমাকে এখানে গুণফল বলে দেয় কাকে কাকে একসাথে রাখবো আমি স্কোয়ার করার সময়। এইখানে তুমি আমার এটা দেখো নাই, তুমি জাস্ট টাকা দেখলো, এটা তুমি দেখতে পাচ্ছ a আর c একসাথে 2ac, তার মানে তুমি বুঝতেই পারছো হয় a মাইনাস c হোল স্কোয়ার অথবা a প্লাস c হোল স্কোয়ার। যেহেতু এখানে প্লাস তাহলে a প্লাস c হোল স্কোয়ার ছিল বা সেম চিহ্ন ছিল, দেখি এখানে মাইনাস তাহলে এখানে মাইনাস হবে। ওকে, মানে মেইন কথা হচ্ছে ওটাই যে আমার যেহেতু a আর c একসাথে, তার মানে নিশ্চয়ই a প্লাস c বা a মাইনাস c হোল স্কোয়ার ছিল। যেহেতু a আর b এর সাথে 2ab, তাহলে নিশ্চয়ই a প্লাস b a মাইনাস b হোল স্কোয়ার ছিল, যে কোনো একটা। ঠিক সেই মতো আমি উত্তরের দিকে তাকাবো কোথায় 2ab আছে, তুমি উত্তরের দিকে খুঁজে আমাকে বলো 2ab এর জায়গা কোন জায়গায় এই পুরো উত্তরের মধ্যে
টুয়েবি ধরনের জিনিস কোনটা আছে এই উত্তরের মধ্যে আমাকে দেখে তাড়াতাড়ি জানাও। অঙ্ক তোমার আমি মুখস্থ করতে দিবই না, জোর করে হইলেও তোমাকে আমি অঙ্ক বুঝাবো। তুমি আমাকে বলো এই পুরো জায়গার মধ্যে টুয়েবি কই আছে, তাড়াতাড়ি বলো। ফার্স্ট এই পুরো উত্তরের মধ্যে এরকম 2 ইনটু সামথিং টুয়েবি ধরনের জিনিস কোন জায়গায় পাওয়া যায়? কোনটা? এই যে একদম সেকেন্ড যে পার্টটা 1 2 এই জায়গাটায় আমি দেখতে পাচ্ছি যে 2 ইনটু সামথিং কি জানি লেখা, কি লেখা? 2 ইনটু xy cos θ বাই ab। এই ধরনের জিনিস আর কোন কোন জায়গায় আছে? xy বাই ab, এই একটা পাওয়া গেছে xy বাই ab। দেখো খুব ভালো করে খেয়াল করো, আমি জানি 2ab দেখে আমি বুঝতে পারবো কাদের কাদেরকে একসাথে রেখে হোল স্কয়ার করব। 2 ইনটু যেই দুইটা থাকবে ওই দুইটাকে একসাথে রাখবো, তারপরে হোল স্কয়ার। ab থাকলে a প্লাস b হোল স্কয়ার বা a মাইনাস b হোল স্কয়ার, ac থাকলে a প্লাস c বা a মাইনাস c এর হোল স্কয়ার। ব্যাপারটা এরকম আর কি। আমি এইখানে দেখতে পাচ্ছি 2 ইনটু সামথিং আছে, কে কে আছে? 2xy cos θ বাই হচ্ছে কি ab। এখন এখানে তো ভগ্নাংশ বড় ধরনের, আমি জানি xy বাই ab হয় একসাথে, তাহলে নিশ্চয় জিনিসটা এরকম 2 ইনটু xy বাই ab একসাথে আর cos θ আরেক সাথে, এটা হচ্ছে আমার 2ab। বুঝছো? তার মানে নিশ্চয়ই এই যে দুইটা, এইটা আর এইটা নিয়ে আমার হিসাব করা লাগবে। এই দুইটাকে একসাথে রেখে আমি হোল স্কয়ার করব। কথা বুঝছো? ক্লিয়ার, একদম ক্রিস্টাল ক্লিয়ার যে আমি হচ্ছে এই দুইটাকে একসাথে রেখে তারপর হোল স্কয়ারটা করব। এখন আমি যেখানে xy বাই ab আর cos θ পাবো ওদেরকে একসাথে করে ফেলবো, বাকি সব অন্য সাইডে। ওকে, এখন দেখি আমার xy বাই ab হচ্ছে কি এখানে আছে, cos θ লাগবে একটা, cos θ হচ্ছে এখানে আছে। এই দুইটাকে আমি এনিহাউ একসাথে আনবো, বাকি সব অন্য সাইডে পাঠিয়ে দিব। কেন একসাথে রাখলাম বুঝতে পারছো? এরপরে আসি এবি আর এই cos θ এর দিকে আমাদের মাইনাস হয়ে যাবে, দিলাম আমি cos θ, আর বাকি সব অন্য সাইডে, কারণ এই সাইডে রেখা হোল স্কয়ার করলে কোনো লাভ হবে না, সব ওই সাইডে। তাহলে কত হবে? 1 মাইনাস, ফিল পাচ্ছ? এই দেখো ফিল পাও কিনা। ওকে, দিলাম মুছে এটা। এগুলো হচ্ছে অ্যাকচুয়াল ফিলিংস, তুমি ভিতরে ভিতরে কেমনে বুঝবা ম্যাথগুলোকে। দেখো মুছে দিলাম কিন্তু। এরপরে আসি, এরপরে আমার কাজ হচ্ছে হোল স্কয়ার তো অবভিয়াসলি করতে হবে, ইউ নো রাইট? হোল স্কয়ার করে ফেলি তাহলে। বল সাইডকে স্কয়ার করলে কি হয়? এটাকে স্কয়ার মানে x y বাই ab যাই থাকবে হোল স্কয়ার করে দিই, বলার নাম নেই একটা, ab হোল স্কয়ার। ওকে, মাইনাস 2 ইনটু এটা xy বাই ab আর cos θ প্লাস cos θ হোল স্কয়ার, cos স্কয়ার θ ইকুয়াল টু এই রুটগুলো, মানে এখানেও তো হোল স্কয়ার করতে হবে, তাহলে রুটগুলো উঠে যাবে। কত হবে? 1 মাইনাস x স্কয়ার বাই a স্কয়ার 1 মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার। গেল? ক্লিয়ার আছো? এরপরে আসি, এরপর আমার কথা হচ্ছে যে এখানে এটা হিসাব করলে x স্কয়ার y স্কয়ার বাই a স্কয়ার b স্কয়ার। মাইনাস এটার মতো করে লিখবো 2xy cos θ বাই ab। এমনি সব করে তুমি চাইলে অন্য রাখতে পারো, সমস্যা নেই। প্লাস cos স্কয়ার। এখন তুমি একটু তাকায় দেখো কোথাও কি cos স্কয়ার আছে? নাই কিন্তু, কোথাও আমার cos স্কয়ার নাই। আচ্ছা সাইন, আমার উত্তরে কি সাইন? দাও তো বইটা একটু দেখি। বইয়ের এটা কত নাম্বার, একটু আমাকে বইটা দেখে দাও। অনেক বইরে স্কয়ার, বই একটা স্কয়ার আছে, স্কয়ার লাগবে। তো বলি এটার মধ্যে একটা স্কয়ার হবে। আচ্ছা, যেখানে ছিলাম আর কি। তো আমার উত্তরে কিন্তু সাইন স্কয়ার আছে, কস স্কয়ার হলে চলবে? নো, চলবে না। তাহলে কি দিব? কস স্কয়ারকে সাইন স্কয়ার বানাবো। তাহলে কত হবে? প্লাস 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। কস স্কয়ারকে সাইন স্কয়ার বানালাম কেন? কারণ উত্তরে সাইন স্কয়ার দেওয়া। আচ্ছা, এরপরে আসি, এরপরে হচ্ছে এই দুটোকে গুণ দেওয়া লাগবে। তাহলে কেমনে গুণ দেওয়া যায়? 1 ইনটু 1 দ্যাট ইজ 1, 1 ইনটু এই জিনিস, তাহলে মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার, x স্কয়ার ইনটু এটা
তাহলে ওই তো এক্স স্কোয়ার যেমন আছে অমনি মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার আর এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার এই দুটো একসাথে, তাহলে মাইনাসে এই যে মাইনাসে মাইনাসে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার বি স্কোয়ার হবে। এই লাইন বুঝছো কিনা দেখো, ক্লিয়ার? এরপরে আসি, তুমি এখান থেকে দেখে বুঝতে পারছো যে এই জিনিস হুবহু সেম, এটা এটা কাটা। পরীক্ষা খাতা আবার তুমি এমনি কাটো না, তোমাকে দেখানোর জন্য জাস্ট কাটছি। এই ওয়ান হুবহু সেম, এটা এটা কাটা। তারপরে আমার উত্তরের মধ্যে এক্স স্কোয়ার এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বি স্কোয়ার থাকে বামে, আমার এখানে এক্স স্কোয়ার এ স্কোয়ার আছে ওয়াই স্কোয়ার বি স্কোয়ার আছে, রাখবো বামে। তাহলে কত হবে? এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, মাঝখানে কত দেয়? ওই যে এই জিনিসটা দেয় মাইনাস 2x ওয়াই, এটা 2xy cos থিটা বাই এবি গেল। আর আমার সাইন স্কোয়ার থেকে ডান সাইডে, তাহলে সাইন স্কোয়ার থেকে ডান সাইডে লিখবো। মজা না? ইজি ম্যাথ। এই লাইনটা লিখতে অনেক মজা থাকে, এই জিনিসটা শর্ট প্রুফ লিখতে খুব মজা লাগে, কারণ অনেক কঠিন একটা যুদ্ধ শেষ করে তারপরে এই জিনিসটা লেখা যায়। এটা হচ্ছে কি তোমার বলা যায় প্রাইজ মানি টাইপের বা প্রাইস টাইপের। ওকে, যে তুমি একটা কাজ করলা আলটিমেটলি তুমি লিখতে পারছো, এটা লিখার মধ্যে একটা আলাদা স্বস্তি ফিল করা যায় বা শান্তি পাওয়া যায় আর কি। শেষ এই চ্যাপ্টার শেষ। একদম জিজ্ঞেস করেছো আইটিএফ মানে কি? ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। ওকে, তাহলে আর কিছু বুঝার আছে? দেখো দেখি, ইজি না ম্যাথ? একটু জায়গা দিই, দেখো। শেষ শেষ একদম মজা। আর কিছু জিজ্ঞাসার আছে বাকি? এই ম্যাথটা আসলেই মজাদার। এই লাইনটা বুঝতে পারাটা হচ্ছে কি আসল মানে খেলা, বুঝছো? এই লাইনটা হবে কেমনে? কথা হচ্ছে উত্তর দেখে বুঝবো যে এ বি কিরকম, ওই সাথে ওই দুটাকে একসাথে রাখবো, আর কিছু না। ওকে, তাহলে ভালো করে পড়িও। এখন আসছে আবার গল্প করি। কি গল্প করতে চাও আমাকে বলো, মানে কি গল্প তোমাদেরকে শোনাবো আমি এখন? ওকে, তাহলে ভালো থাকো, গুড বাই, সিয়া। আর কিছু নেই ভাই। এটা কত নম্বর ম্যাথ বইয়ে? বইয়েটা উদাহরণে আছে, নাম্বার দেওয়া নেই এবং অতিরিক্ত লেভেলের ইম্পর্টেন্ট, এটা পাশে রাখা হবে। এই যেটা সম্ভাবনা খুব বেশি, খুবই বেশি। পাওয়ার ইনফিনিটি লাগবে, ইনফিনিটি, এটা প্রচুর ইম্পর্টেন্ট, প্রচুর। এইটার কোয়েশ্চেনের চাইতে বড় জায়গা লেগেছে, খালি কোয়েশ্চেন আগে আসছে কবে ওটা লিখতে, মানে মিনিমাম 15-20 বার মনে হয় আসছে, 10-15 বার তো আসছে। এই কোয়েশ্চেনটা অতিরিক্ত ইম্পর্টেন্ট এবং আসল খেলা হচ্ছে কি এই লাইনে, আসল খেলা হচ্ছে এই লাইনে, বুঝছো? এই লাইনে আর হচ্ছে কি যে এই লাইনটাও ভালো জিনিস, এই দুই লাইন হচ্ছে আসল খেলা, পরেগুলো মোটামুটি পারা যায়। প্রবলেম সলভিং পোস্টে প্রবলেম দিয়েছিলে, হ্যাঁ অবশ্যই চেক করবো ইনশাল্লাহ। তোমাদেরকে পোস্ট দেওয়া হয়নি, পোস্ট আমি দিয়ে ফেলবো। আর আমি অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে ওই কিছুটা বিজি নিয়ে, তোমার ওই অ্যাডমিশনের লেকচার নিয়ে, তো ওই জন্য হচ্ছে তোমাদের পরীক্ষা একটু পিছিয়ে গেছে। আমি পরীক্ষা পর সবগুলো দিয়ে দিব, এমন লেকচার বানাচ্ছি এমনি অটোমেটিক সব কমন পেয়ে যাবে, মানে একটু প্রেশার নেওয়া লাগে আমার আসলে, ওগুলা খুব মানে খুঁজে বের করা লাগে। এবং অ্যাডমিশনের ব্যাপারটা হচ্ছে কি তোমার এইচএসসির মতো না, এক এক বছর এক এক টাইপের কোয়েশ্চেন হয়, বুঝছো? ঝামেলাটা হচ্ছে এখানে যে তোমার এই বছর যা আসবে পরের বছর যা ওটা আসবে এরকম কিছু না, অনেক বেশি ভ্যারাইটি। আবার হচ্ছে আরেক ঝামেলা, সেটা হচ্ছে 20 সালের কোয়েশ্চেন পাইনি হাতে। 20 বছরের যে মানে 20 ব্যাচের যারা নাকি স্টুডেন্ট, ওদের অ্যাডমিশন হয় নাই। এখন এর মধ্যে তোমাদের কোয়েশ্চেন কমন পাওয়াটা আরো টাফ। এখন কথা হচ্ছে আমি তো জাস্ট এমনি তোমাকে আমি অমুক চান্স করাই দিব, অমুক কিছু করাই দিব, আমি তোমাকে এমনি বলে বলে তো জাস্ট ঢুকাই ফেলবো না। আমি হচ্ছে কি মানে ওই পরিমাণ এফোর্টটা নিয়ে তারপরেই তোমাকে ওই লেকচারগুলো দিব। কারণ আমি হচ্ছে কি পুরোনো জিনিস, পুরোনো মানুষ এই জায়গার বা ওই সেক্টরের, অ্যাডমিশন সেক্টরের। তো সেই ক্ষেত্রে তোমাকে আমি এমনি এমনি জাস্ট মানে পড়াই দিয়ে চলে গেলাম না, আমাকে কমন পাওয়াইতে হবে। মেন কথা তোমাকে আমি কমন পাওয়াই দিতে হবে। তো সেক্ষেত্রে প্রচুর এফোর্ট দেওয়া লাগে, কারণ হচ্ছে আরেকটা ঝামেলা যে 20 বছরের 20 ব্যাচের কোনো কোয়েশ্চেন আমার হাতে নেই। এটা আরেকটা বলা যায় টাফ ব্যাপার আমার জন্য, বা আরেকটা বাধা, অবস্টাকেল, বুঝছো?
যে আমার হচ্ছে গিয়ে তোমার 19 পর্যন্ত সালের কোয়েশ্চেন দেখে আমাকে অনুমান করা লাগে যে 1 বছর পরে কি আসবে। বুঝিও এই বছর না, এই বছর তো 20 সালের কোয়েশ্চেন হবে, 20 বছর 20 ব্যাচের হবে পরীক্ষা হবে। আমাকে হচ্ছে গিয়ে 19 ব্যাচ পর্যন্ত প্রশ্ন দেখে ধারণা করে নিতে হবে যে 21 ব্যাচে কি প্রশ্ন আসবে, ওই অনুসারে লেকচার কন্টেন্ট বানাইতে হবে। তো এটা আমার জন্য অনেক বড় একটা প্যারা, বা বলা যায় হচ্ছে গিয়ে অনেক বড় একটা অবস্ট্যাকল বলা যায়। এখানে একটা ব্যাচ নাই পুরা, এটা একটা ঝামেলা আসলে। আর আরেকটা ঝামেলা হচ্ছে কি যে জাস্ট আমি যদি তোমাকে ইঞ্জিনিয়ারিং লেকচার দিয়ে দেই, তখন যেটা বিপদে পড়তে পারো যে ভার্সিটিতে একটু ঝামেলা হতে পারে। কারণ ইঞ্জিনিয়ারিং এ কিন্তু সবাই যে চান্স পেয়ে যাবে এরকম কিন্তু না। সত্যি কথা যেটা, আমি তোমাকে মিথ্যা আশ্বাস দেখাবো না, সত্যি কথা যেটা যে অধিকাংশ ক্ষেত্রে এরকম হয় যে ইউনিভার্সিটিগুলোতে চান্স পায় ওরা যারা নাকি ইঞ্জিনিয়ারিং থেকে পড়ে আসে বা এরকম আর কি। তো সেই ক্ষেত্রে আবার অনেকেই তোমরা আছে মেডিকেলের, ওদের একটা ঝামেলা আছে যে ওরাও ভার্সিটিতে চান্স পেতে চায়। আবার অনেকে আছে হচ্ছে কি তুমি ধরো তোমার পছন্দের সাবজেক্ট পাও নাই, তুমি হয়তো ইঞ্জিনিয়ারিং এ চান্স পেয়ে গেছো, পছন্দের সাবজেক্ট পাও নাই, অথচ তুমি ঢাকা ভার্সিটিতে অমুক সাবজেক্ট পেলে তুমি হয়তো ভর্তি হয়ে যেতা, ইঞ্জিনিয়ারিং এর চাইতে বেশি তুমি ওখানে দিতা, তোমার পছন্দ প্রেফার বেশি করো। সেই ক্ষেত্রে তোমার ভার্সিটিটা খুব ভালো করে পড়া লাগবে, অ্যান্ড ওইখানেও আমার একটা বড় মানে হাত দেওয়া লাগবে আর কি। কারণ ভার্সিটির কোশ্চেন আবার ভালো করে কমন ফেলা যায়, এটা হচ্ছে মজার ব্যাপার আর কি। তো একটু প্রেশারে যাচ্ছে আমার দিনগুলো, খুব বেশি প্রেশারে যাচ্ছে, কারণ কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে একটু ঝামেলা আছে, প্রচুর কন্টেন্ট, প্রচুর ম্যাথ, আর কম সময়ে বেশি ম্যাথ করা নিয়ে আর একটা সমস্যা। তোমাকে পারতে হবে, মানে তোমাকে আমার এগুলো পারাইতে হবে এনি হাও। তো ওই জন্য একটু প্রেশার পড়ছে, ওই জন্য হচ্ছে আমার পরীক্ষাগুলো নিতে একটু প্রবলেম হচ্ছে, বা দেখা যাচ্ছে যে কোশ্চেন রেডি করতে সময় পাবো, আমার তো কন্টেন্ট রেডি করে মানে কুল পাই না। আর আরেকটা ব্যাপার হচ্ছে এই মুহূর্তে শুরু করতে পারছি না তোমাদের অ্যাডমিশনের এইটা, কারণ তোমাদের একাডেমিকটা একটু পিছিয়ে আছো তোমরা সব সব দিক থেকেই। অনেকে শুরু করে ফেলবে, অনেকে এখনই শুরু করে ফেলবে, বাট ওটা হচ্ছে জাস্ট স্টুডেন্ট গ্র্যাব করার জন্য, ওইরকম কিছু না। মানে যে এটা টাইম না, অ্যাকচুয়ালি এটা টাইম না, একটা নির্দিষ্ট সময় আছে যখন অ্যাডমিশন লেকচার শুরু করতে হয়। এটা অনেকে করবে, করুক, ওনারা হচ্ছে জাস্ট স্টুডেন্টগুলো আগে নিয়ে রাখলো, বা হচ্ছে গিয়ে একটু গ্র্যাব করে রাখলো, বা অর্থ উপার্জন, অনেক ব্যাপার স্যাপার আছে। আমি এখন মানে বলছি না, মেন কথা হচ্ছে যে আরেকটু ম্যাচুরিটি দরকার তোমাদের, আরেকটু ম্যাচুরিটি দরকার, আরেকটু, কারণ তোমাদের পরীক্ষা নেই তো, আমি জানি তোমাদের পরীক্ষার কি হাল বা অবস্থার কি হাল। ওই যে গতকাল না পরশুদিন জানি দেখলাম অপর ভাই একটা দিয়েছে যে উনিও অ্যাডমিশন লেকচার শুরু করছে, ভালো উদ্যোগ, আমাকে ফোন দিয়ে বলেছিল আসলে যে এই মুহূর্তে শুরু করে ফেলতে। আমি বলি যে আমি জানি আসলে আমার স্টুডেন্টরা কি পারে, আমি জানি, কারণ আমি পরীক্ষা নেই তো, আমি তো দেখি কার কি রেজাল্ট, কে কোনটা কি দাগাই না, তোমাদের কে কোন অবজেক্টিভটা কি দাগিয়েছে, কোনটা ভুল গেছে, ওটা আমার কাছে আসে একদম ইন্ডিভিজুয়াল, যে ও এই অবজেক্টিভের উত্তর এটা দাগিয়েছে, এমনি আসে আমার কাছে। আচ্ছা, তো আমি জানি অ্যাকচুয়ালি যে কে কি করে। তো সেক্ষেত্রে আমি ওনাকে সাজেস্ট করেছিলাম যে ভাই এখন নিয়েন না, কারণ বলা যায় যে অনেক বড় একটা কমিউনিটি তো আমিও দেখছি, তো দেখা যায় যে ওদের ওই লেভেলটা এখনো হয় নাই, বা ওই ম্যাচুরিটিতে আসে নাই ওরা, যে এখন হচ্ছে গিয়ে ওই জিনিসগুলো বুঝতে পারবে। তো আমার মনে হয় তোমাদের আরেকটু ম্যাচুরিটির দরকার, ওকে, আরেকটু জিনিসগুলো ক্লিয়ারিফাই করা দরকার, বা আরেকটু বুঝতে পারা দরকার। আর হচ্ছে গিয়ে একদমই যদি এখন আমি এক্সট্রিম লেভেলের হাই কন্টেন্ট দিয়ে ফেলি, বিপদে পড়বা। আবার হচ্ছে যে একদম যদি মানে কঠিন প্রশ্ন দেখলে তো বুঝবা না, প্রথম কথা বেসিক থেকে স্টার্ট করা লাগবে, ওগুলো বেসিক থেকেই পড়ানো হবে। আর ব্যাপার হচ্ছে যে তোমার এখন যদি শুরু করে ফেলো, দেখা যাবে যে অ্যাডমিশন তো হইতে অনেক দেরি, তোমাদের এইচএসসি কবে হয় এটাই তো মানে নাই। তো সেই ক্ষেত্রে আগের লেকচারগুলো ভুলে যাবা, বিপদ হবে তখন, যখন নাকি আগের লেকচারগুলো ভুলে যাবা। ইভেন হচ্ছে গিয়ে এরপরে দেখবা যে হচ্ছে গিয়ে এগুলো মনে নেই, ওগুলো মনে নেই। আর আরেকটা ব্যাপার একটু খেয়াল রাখবা যে যখন নাকি তুমি মানে কারোর কাছে এই অ্যাডমিশন টাইমটা হচ্ছে একটু বেশি ক্রিটিক্যাল বলা যায়, বা অতিরিক্ত লেভেলের দামি, বুঝছো? তো সবসময় চুজ করবো বা ট্রাই করবো হচ্ছে গিয়ে যে যারা নাকি এক্সপিরিয়েন্সড ওনাদের কাছে যাওয়ার, যে নাকি হচ্ছে কি অলরেডি ইঞ্জিনিয়ারিং ব্যাচ করাচ্ছে, ওমনে ওইটা করলে বেটার হয় আর কি। সবসময় ওটা একটু খেয়াল রাখবা যে যারা নাকি ইঞ্জিনিয়ারিং আগের থেকে পড়াচ্ছে, যারা নাকি আগের থেকে তোমার ওই জিনিসগুলো করছে আর কি। অনেকে আছে নতুন নতুন চলে আসবে, হয়তো বলবো অনেক কিছু যে আমি অনেক কিছু করে আসছি বা এসে, ওগুলো খুব একটা খেয়াল করবা না। বা আমি আগে নিজের ভাই মনে করে বা বোন মনে করে তোমাদের কথাগুলো বলে রাখলাম যে এই জিনিসগুলো একটু ম্যাটার করে, খুব বেশি ম্যাটার করে, কারণ হচ্ছে কি এখানে এক্সপিরিয়েন্স খুব বড় একটা ফ্যাক্ট, খুব বড় একটা ফ্যাক্ট আসলে। কারণ মানে এমন যাতে না হয় যে তুমি ওনার প্রথম অ্যাডমিশন স্টুডেন্ট, ওকে, এটা যাতে না হয়, ওকে, এটা সবসময় খেয়াল রাখবা, যাতে এমন না হয় যে তুমি ওনার প্রথম অ্যাডমিশন স্টুডেন্ট। এখন বলতে পারো তাহলে ভাই একজন শুরু করবে, প্রথম অ্যাডমিশন যদি আমি না হই অন্য কেউ না কেউ তো হবে। কথা হচ্ছে যেই হোক না কেন তুমি হও না, তুমি অন্তত পক্ষে দ্বিতীয় বা তৃতীয় ব্যাচ হও, বা দ্বিতীয় বা তৃতীয় মানে ব্যাচ মানে এইচএসসি ব্যাচ হও আর কি, তাহলে তোমার জন্য বেটার হয়, কারণ একজন এক্সপিরিয়েন্স মানুষের হাতে যাওয়া তোমার জরুরি আর কি। আদারওয়াইজ হচ্ছে গিয়ে পরে তুমি দেখবা মানে, কারণ কোয়েশ্চেন কমন ফর্মটা ভাই খুব টাফ। একটা হচ্ছে কি একজন মানুষ মনে করো খুব ভালো রেজাল্ট করেছে অ্যাডমিশনে, ওকে দিয়ে অঙ্ক করানো, আর হচ্ছে গিয়ে যে নাকি অলরেডি স্টুডেন্ট পড়ায় পড়ায় চান্স পাওয়াচ্ছে,
ওনাকে অঙ্ক করানোর মধ্যে অনেক তফাৎ, অনেক ব্যাপার স্যাপার আছে এগুলোর মধ্যে। দেখা যায় যে কারণ এটা রিস্কি, এটা তোমার লাইফের রিস্ক, লাইফ রিস্ক বলা যায়, লাইফের একটা রিস্ক। খুব কম টাইম, তুমি কই চান্স পাবা এটা ওই টিচারের উপর ডিপেন্ড করে। সেক্ষেত্রে এটা খুব মানে চিন্তা ভাবনা করে যে আচ্ছা আমি কার কাছে যাব, কি করব, সে কি আগে কয়টা ব্যাচ করালো এরকম, বা মানে আগে সে মানে কতটুক সে কোন জায়গায় ক্লাস নিচ্ছে, এর আগে বছরের পর বছর ধরে ক্লাস পড়ে আসছে কিনা, সে কোন জায়গার টিচার, বা এই জিনিসগুলো একটু ফ্যাক্ট এখানে একটা ম্যাটার করে, বুঝছো? কারণ হচ্ছে কি আমি ধরো একজন বললো যে আমি ভালো স্টুডেন্ট, এখন আমি তোমাকে পড়ায় দিই, বাট তুমি আসলে ওনার প্রথম স্টুডেন্ট, পরে সে তোমাকে দিয়ে সে শিখলো, তোমাকে দিয়ে বিপদে পড়ে সে শিখলো, অথচ তুমি কেন বিপদে পড়বা? এই জিনিসটা একটু আর কি খুব ভালো করে খেয়াল রাখবে। আগের থেকে বলে দিলাম কথাগুলো আর কি, কারণ তোমাদের অনেক ক্রিটিক্যাল টাইম এখন, ওকে আগের থেকে এগুলো খেয়াল রাখবা। আচ্ছা, তাহলে একটু তোমাদের কি দেখছি, ওকে তাহলে ভালো থাকো, দোয়া করে আমার জন্য। আর বলছো যে পরে হলেই পরে আপনার কাছে অ্যাডমিশনটাও করতে চাই, ওটা তো করবাই, বাট পরে দেখো আমি হচ্ছে আমি তোমাকে ব্যবসার জন্যই করছি না, মানে যে আমি টাকা উপার্জন করবো, আলোর মতো আছে আমার কাছে যাই থাকার, মানে চলবে আমার যা আছে চলার মতো। তো কথা হচ্ছে আমি এখানে তোমাদের যেটা করলে লাভ হবে অমনি আগাচ্ছি, তোমাদের এখন যা করলে এক্স্যাক্টলি তোমাদের লাভ হবে। ওকে, কারণ আলটিমেটলি দেখা যাবে তোমরা বের হবা, অন্য ব্যাচে আসবে, বাট তোমাদের যে একটা ইফেক্ট বা তোমাদের একটা ইম্প্যাক্ট আমি ফেলে যাচ্ছি, এটা অনেক বছর থাকবে আরো, আমি এটা বিশ্বাস করি। অ্যান্ড আমার আসলে ভালোই লাগে, আমি বাসায় মানুষজনের সাথে অত কথাবার্তা বলি না, তোমাদের সাথে যত কথাবার্তা বলি। আমি খুব চুপচাপ মানুষ, দেখেও হয়তো বুঝো আর কি। যাই হোক, তো আমি চাই তোমাদের যাতে লাভটা হোক। এখন এই টাইমে যদি তুমি শুরু করো না, আসলে ওই টাইমে ভুলে যাবা, ওই টাইমে এগুলো সবই ভুলে যাবে একদম। মানে আমি তো দেখে আসছি এগুলো জিনিসগুলো, আরো আমি তো জানি স্টুডেন্টের অ্যাডমিশন টাইমে কি হয় আসলে। প্রথম দিকে অনেক অনেক থাকে, শেষের দিকে সব ভুলে যায়, সব হয়ে যায়, মানে গোল পাকায় যায়, বুঝছো, তাল গোল পাকায় যায়। তো ওই জন্য বললাম যে জাস্ট তোমার লোভনীয় আকর্ষণ অমনে বাদ দিয়ে তুমি জাস্ট মানে ওইটা ফোকাস করো যে আর কি কোথায় গেলে বা কি করলে তোমার লাভ হবে, আসলে লাভটার দিকে ফোকাস করবো সবসময়, তোমার জিনিসটা আলটিমেট দরকার। আচ্ছা, আর বলে দিলাম যে হচ্ছে গিয়ে একটু খেয়াল রাখবা, যদি তুমি হচ্ছে গিয়ে ইঞ্জিনিয়ারিং করতে চাও, সেক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং আগে যে পড়াচ্ছে, ইঞ্জিনিয়ারিং আগে যারা পড়াচ্ছে ওনাদের সাথে সবসময় যোগাযোগ রাখবা আর কি, যারা নাকি উদ্ভাসে ইঞ্জিনিয়ারিং পড়াচ্ছে। হ্যাঁ, আর নর্মালি হচ্ছে কি আমাদের দেশে ইঞ্জিনিয়ারিং পড়ায় হচ্ছে কি উদ্ভাসের টিচাররাই, অন্য কোনো কোচিং এর টিচাররা কিন্তু ইঞ্জিনিয়ারিং পড়ায় না। উদ্ভাস, ওমেকা, সানরাইজ, নর্মালি হচ্ছে ওমেকা সানরাইজে এখন আর ওরকম টিচাররা কম ঢুকে, আগের মতো ঢুকে না। নর্মালি হচ্ছে উদ্ভাসটাই ইঞ্জিনিয়ারিং পড়ায়, আর হচ্ছে কি ঢাকা ভার্সিটি পড়ায় হচ্ছে ইউসিসি। ওকে, তো নর্মালি যেটা তুমি দেখবা যে উদ্ভাসী টিচাররা ইঞ্জিনিয়ারিং এর জন্য খুব ভালো থাকে আর কি, এই জিনিসটা একটু খেয়াল রাখবা। আর এটাই একটু বললাম যে এইভাবে তুমি একটু অ্যানালাইসিস করে সবকিছু বুঝবা। আর বলা যায় যে এখন থেকেই হচ্ছে কি এইচএসসি পড়াটা একটু রিভাইজ করো। ওকে, এইচএসসি পড়াগুলো এখন থেকে রিভাইজ করা শুরু করে দাও, আর একটু চিন্তা করতে দাও। আর হচ্ছে গিয়ে তোমাদের সবগুলো সাবজেক্টিভ, মানে যে যে সাবজেক্ট তুমি ভর্তি পরীক্ষা দিবা ওগুলোর জন্য প্রিপারেশন নেওয়া শুরু করে দাও। কেমনে? ভর্তি পরীক্ষার না, এইচএসসি রিভাইজ করা, বুঝছো? মনে করো কেউ মেডিকেলের পরীক্ষা দিতে যাচ্ছ, ও ভার্সিটিও দিবা না, ও হচ্ছে গিয়ে দিবা না, কি বলো এটা, ইঞ্জিনিয়ারিংও দিবা না মনে করো, সেই ক্ষেত্রে তুমি আপাতত ম্যাথ বাদ দিতে পারো। আমার সাথে ছিল, আমি তোমার সত্যি কথাই বললাম, ম্যাথ বাদ দিতে পারো আপাতত। তুমি আগে হচ্ছে তাহলে বায়োলজি খুব ভালো করে শেষ করে ফেলো, মানে যেগুলো নাকি তোমার শর্ট সিলেবাস আছে ওগুলো আগে রিভাইজ করে ফেলো, এরপরে ফুল বইয়ের দিকে আগাও। আর হচ্ছে গিয়ে যাদের নাকি হচ্ছে গিয়ে আরো যে ফিজিক্স কেমিস্ট্রি ওইভাবে পড়ো আর কি, তোমার ওইভাবে আসা করতো। যারা নাকি হচ্ছে ইঞ্জিনিয়ারিং এ দিবা তারা অমনি এটা আগাও, যেটা তোমার হচ্ছে যেমন তুমি যেখানে তুমি পরীক্ষা দিবা ওই অনুসারে আগে এইচএসসি পড়া শেষ করো, এরপরে তোমার ভর্তি পরীক্ষার পড়া। কারণ ভর্তি পরীক্ষার পড়াটা হচ্ছে তোমার সারা জীবন ধরে পড়ার জিনিস না এটা। এইচএসসি হচ্ছে আমি 2 বছর লাগায় স্টেবল হতে পারবো, ভর্তি পরীক্ষা হচ্ছে পাওয়ার প্লে টাইপের। পাওয়ার প্লে মানে বলে দিই, দেখবা ক্রিকেট খেলার মধ্যে শেষ টাইমে অনেক বেশি ধরে মারে। আমিও যদি ক্রিকেট খেলা অত ভালো বুঝি না, যাই হোক মানে আসলে সত্যি কথা বললাম। তো কথা হচ্ছে কি মানে শেষ মুহূর্তের পড়া ওইটা হচ্ছে ভর্তি পরীক্ষার পড়া হয়, যে ওই টাইমে খুব বেশি এফোর্ট দেওয়া লাগে, একটা নির্দিষ্ট টাইম থাকে ওই 3 মাসের মতো। সারা বছর ধরে তুমি পড়লে তুমি লুজ খাই যাবা, এটা একটা ব্যাপার। আর বলবো যে এখন মানে পড়াগুলো খুব ভালো করে ক্লিয়ার করতে থাকো, কনসেপ্টটা ভালো করে ক্লিয়ার করতে থাকো। সেটা হোক বায়োলজি, ধরো তুমি মেডিকেল পরীক্ষা দাও, বায়োলজির পরে পড়া হলেও ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করো। ওকে, ভালো করে কনসেপ্টটা ক্লিয়ার করতে থাকো আর ওই অনুসারে আগাও, তাহলে দেখবো লাভ হবে। ঠিক আছে, আর আমি কথাবার্তা বলবো না, অনেক গল্প শিখাই দিলাম। আসলে গল্প না, এগুলো তোমাদেরকে বলাটা জরুরি, এই জন্য শিখাইলাম আর কি। নেক্সট ক্লাসে আরো বলে দিব তোমাদের কি কি কোয়েশ্চেন আমাকে একটু জিজ্ঞেস করিও। ওকে, তাহলে গুড বাই, ভালো থেকো সিয়া, আবার দেখাবো ইনশাল্লাহ।